আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন বিগত ইতিহাসে এই সাবকন্টিনেন্টে বা পৃথিবীতে অন্য কোন প্রধানমন্ত্রীকে দেখেছেন যে এইভাবে কাজ করতে? রাউটারটা অন অফ করেন। ওকে, শুধু দর্শক শ্রোতা, আমি মেজর আক্তারের কাছে যে কথাগুলো আমি জানতে চাচ্ছিলাম যে ওনার চারপাশে এমন লোক থাকা উচিত যারা ব্যক্তি তারেক রহমানের প্রতি অনুগত, প্রধানমন্ত্রী পজিশনের জন্য না। যদি কেউ প্রধানমন্ত্রীর প্রতি অনুগত থাকে ওটা আনুগত্য না, এটা স্বার্থ। কিন্তু ব্যক্তি তারেক রহমানের প্রতি যদি কেউ অনুগত থাকে সেটা হচ্ছে আনুগত্য। কারণ ব্যক্তি তারেক রহমানের সাথে পার্সোনাল রিলেশনশিপের ক্ষেত্রে লোকজন স্বার্থের কথা কম চিন্তা করবে। আপনাদেরকে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, বিল ক্লিন্টন যখন এক সেকেন্ড, আক্তার ভাই চলে এসছে। ওকে, হ্যাঁ আমি ওকে ওকে আমি একটা কথা আপনাকে বলি, যদি আপনি একটু কথাটা মনোযোগ দিয়ে শুনেন। বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার হ্যাকিং করা হলো, বাংলাদেশ ব্যাংকের কম্পিউটার হ্যাকিং করা হলো টাকা চুরি করার জন্য। ওকে, এবং এই হ্যাকিংটা, এই কম্পিউটার হ্যাকিং এর নামে এটাকে ঠিক করার জন্য একজন অপারেটিভকে আনা হলো, তার নাম রাকেশ আস্তানা। রাকেশ আস্তানা আসলো কম্পিউটার হ্যাকিং বন্ধ করার জন্য। টেকনোলজির ছাত্র আমি না, কিন্তু একটা জিনিস আমি জানি, একজন সিকিউরিটি এক্সপার্ট যখন আসবে তখন তারা কি করবে জানেন? ওই কম্পিউটারের যে এক্সিস্টিং ডাটা আছে এর কোন ডাটাকে সে মুছবে না, আগে এটাকে এক্সটার্নাল একটা ড্রাইভে ট্রান্সফার করবে, যাতে সে ইনভেস্টিগেট করতে পারে যে কোন জায়গায় সিকিউরিটি কম্প্রোমাইজ করা হয়েছে। এখন রাকেশ আস্তানা বাংলাদেশে ঢুকে প্রথম একটা কাজ করছে, বাংলাদেশ ব্যাংকের কম্পিউটারের প্রত্যেকটা ডাটাকে সে ডিলিট করে দিচ্ছে। আচ্ছা, এই উদাহরণটাকে আমি ওকে, এখন আমি এটাকে কেন টানলাম? তারেক রহমানের অফিসের, প্রধানমন্ত্রীর অফিসের রেড টেলিফোন, গড ফরবিড উনি সচিবালয়ে বসে আছে, ওনার জীবনের উপরে একটা হুমকি আসলো, অথবা ওনার সামনে কোনো একজন মানুষ আনরুলি অবৈধভাবে অ্যাক্ট করা শুরু করলো ভায়োলেন্টলি, উনি কোন টেলিফোনটা তুলবে? রেড টেলিফোন। এবং উনি যখন রেড টেলিফোনটা তুলবে, তুলে দেখবে ওখানে ডায়াল টোন নাই। এটা কিসের আলামত আক্তার ভাই? এটা কিসের আলামত? ভাইয়া, আপনার এই বিষয়গুলো নিয়ে আপনি কিছু মাইন্ড করেন না। আপনার এই বিষয়গুলো নিয়ে আমরা অ্যাওয়ার, আপনার বিষয়গুলো নিয়ে আমরা অভিজ্ঞ, আমরা এই বিষয়গুলো ফোর্সি করতে পারি। এই জন্য আমি বলছি, রাষ্ট্রের কোনো বিষয় নিয়ে যদি কোনো প্রশ্ন হয়, কোনো বিভ্রাট হয়, কোনো বিতর্ক হয়, যেটা আপনি বললেন, তাহলে এইগুলার সবচেয়ে বড় কথা হচ্ছে তার স্বচ্ছ এবং জবাবদিহিমূলক ব্যাখ্যা দেওয়া প্রয়োজন। আপনি যে প্রশ্নগুলা করেছেন, এই প্রশ্নগুলোর মধ্যে বিভ্রাট সৃষ্টি হতে পারে, বিতর্ক সৃষ্টি হতে পারে। এই জন্য সবচেয়ে ভালো জিনিস হলো তার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দেওয়া, যেটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। গোপনীয়তা থাকতে পারে, গোপনীয়তা থাকবে, কিন্তু দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা কখনো জন আস্থা বাড়ায় না। আপনি কোনো কিছু গোপন যদি লং টার্মে করে রাখেন, তাহলে মানুষের কনফিডেন্স আপনি হারায় ফেলেন। আপনি দেখেন আজকে ওয়াশিংটনের ডিফেন্স ডিপার্টমেন্টে সাংবাদিকদের ঢুকা নিষেধ করে দেওয়া হয়েছে। It's not for long time. It is for the shorter duration because Iranian American strategy is very sharply changing. এইটা নিয়ে তারা কোনো আগাম তথ্য তারা প্রকাশ করতে চায় না, কিন্তু তাদের আইনে আবার সাংবাদিক প্রশ্ন করলে জবাব এড়াতেও পারবে না। ফলে প্রেসিডেন্সিয়াল পাওয়ার ইউজ করে ট্রাম্প সাহেব আপনাদেরকে, সাংবাদিকদেরকে ফর দ্য টাইম বিং আপনাকে ওই কি বলে পেন্টাগনে ঢুকা নিষেধ করে দিয়েছে।
কেন করেছে? এই যে আমি বললাম, বিতর্ক সৃষ্টি হইলে, বিভ্রাট সৃষ্টি হইলে সেটা স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য ব্যাখ্যা দরকার। তো হি হ্যাজ গিভেন ব্যাখ্যা যে হ্যাঁ আমার সমস্যা আছে এখানে, আমি চাই না তথ্য বেরোক, বলে সরি ভাইয়া, সাংবাদিক ভাইরা কিছু মনে করবেন না, আমি রাষ্ট্রের স্বার্থে আমি আপাতত এটা, বিশেষ করে জনগণের স্বার্থে এটা আপাতত আমাকে এই ক্ষমতাটা এক্সারসাইজ করতে হয়েছে। আমার মতে, আমি যেটা মনে করি, কোন গণতান্ত্রিক ব্যবস্থার সবচেয়ে বড় দুর্বলতা বিরোধী দল না। ডেমোক্রেটিক সিস্টেমে অপোজিশন ইজ নট ইউর মেইন প্রবলেম। সবচেয়ে বড় দুর্বলতা এমন একটি পরিবেশ যেখানে নেতৃত্ব ধীরে ধীরে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। When leadership become fail to realize the practical circumstances of the ground, বাস্তবতার সঙ্গে উদ্ধার করতে পারে, ক্ষমতার করিডোরে তার চারপাশে অনুগতদের যখন তৈরি হয়, যেখানে সবচেয়ে বড় হয় সেখানে নেতৃত্ব ধীরে ধীরে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং চারপাশে অনুগতদের বেষ্টনী তৈরি করে। এটা ডেঞ্জারাস গেম। ক্ষমতার করিডোরে সবচেয়ে বিপজ্জনক শব্দ হলো কি জানেন? সবকিছু নিয়ন্ত্রণ আছে, এভরিথিং ইজ অল রাইট, এভরিথিং ইজ ওকে। ইটস এ ডেঞ্জারাস আনসার, রিপ্লাই। পৃথিবীর কখনোই কোনো অবস্থাতে সবকিছু কারেক্ট থাকতে পারে না। নাসার রকেট পাঠাতে যত এত সিকিউরিটি নেওয়ার পরেও ফেল করে নাই, ফেল করেছে, এখনো প্রোটেকশন দিতে হয়, সময় লেট হয়, বিকজ পৃথিবীতে 100% সেফ বলে কোনো জিনিস নাই। কাজেই সবকিছু, কারণ ইতিহাসে কোন ক্ষমতাধর নেতা কখনো একদিনে দুর্বল হয় না। প্রথমে দুর্বল হয় প্রতিষ্ঠান। পাওয়ার দুর্বল করতে হলে প্রথম দুর্বল করতে প্রতিষ্ঠানকে, তারপরে তথ্য প্রবাহ, যেটা আপনি আজকে এই পয়েন্ট আউট করেছেন, রেড টেলিফোন। প্রতিষ্ঠানকে ধ্বংস করেন, তথ্য প্রবাহ ধ্বংস করেন, তারপরে বাস্তব সম্পর্ক উপলব্ধি কে আপনি প্রশ্নবিদ্ধ করেন। যখন শাসক শ্রেণী শুধুমাত্র প্রশংসা শুনতে চায় এবং সতর্ক বার্তাকে, আমি আবার বলছি, সতর্ক বার্তাকে ষড়যন্ত্র হিসেবে দেখতে শুরু করে, এই যে আপনি সতর্ক দিচ্ছেন কিন্তু সতর্ক ষড়যন্ত্র বলে মনে করবে, তখন সংকটের বীজ রূপিত হয়ে যায়। You have to wait for the germination time. এই সাকসেস গুলো যখন হয়, যখন তথ্য বিভ্রাট হয়, যখন প্রতিষ্ঠানকে দুর্বল করা শুরু করা হয়, যখন শাসক শুরু চারপাশে শুধু ইয়েস স্যার ইউ আর ফাইন, এই যে মিলন বললো, যে স্তুতিটা মিলন ছবিটা আপনি দেখালেন, দিস ইজ এ ডেঞ্জারাস প্রপোজিশন। দ্য ম্যান হোয়েন হি সেড মাই লিডার ইজ দ্য বেস্ট লিডার, লিডারের সবার কাজ হলো ওই বেটা শিরোচ্ছেদ করা। তোকে কি আমি বানাইছি আমার সার্টিফিকেট দেওয়ার জন্য? ইমিডিয়েটলি তাকে শিরোচ্ছেদ করা উচিত। সেকেন্ডে এখানে কোনো মাপ বলে কোনো জিনিস নাই, তাহলে অপোনেন্ট বড় হয়ে যাবে, বিগার হবে। কাজে আপনি যদি মনে করেন, সতর্ক দিলে যদি মনে করেন ষড়যন্ত্র করা হচ্ছে, তাহলে ইউ হ্যাভ অলরেডি প্লান্টেড দি সিড অফ রাষ্ট্রকে ধ্বংস করার জন্য। এখন আরেকটি মৌলিক প্রশ্ন আমি আপনাকে বলতে চাই, যদি আপনি সময় দেন, যে কোনো রাষ্ট্র বা তার প্রশাসন ভিতরে আপনি যেটা বারবার বলার চেষ্টা করছেন, দেশীয় স্বার্থ, দলীয় স্বার্থ এবং বহিরাগত কৌশলগত স্বার্থের ভারসাম্য নিয়ে প্রশ্ন ওঠে, যেটা আপনি বারবার বলার চেষ্টা করছেন। দেশের স্বার্থ তার সঙ্গে দলীয় স্বার্থ কনফ্লিক্ট করে, তার সঙ্গে কিন্তু বহিরাগত কৌশলগত স্বার্থ কনফ্লিক্ট করে, তাহলে তো ওই রাষ্ট্র টিকাইতে পারবেন না ভাই। আপনাকে দেশের স্বার্থকে সবার আগে মূল্য দিতে হবে। কাজে আপনি যদি এখানে এরকম একটা কনফ্লিক্টিং পজিশন তৈরি করেন, যেখানে আমার জনগণের স্বার্থ, রাষ্ট্রের স্বার্থের সঙ্গে আপনি দলীয় স্বার্থ কম্প্রোমাইজ করবেন, যেখানে আপনি বারবার ইন্ডিয়ার কথা বলছেন, বহিরাগত কৌশলগত স্বার্থের ভারসাম্য নিয়ে প্রশ্ন তুলবেন,
তাদেরকে আপনি অ্যালাউ করবেন, ইনভাইট করবেন টু ইন্টারফেয়ার ইন অল অ্যাফেয়ার্স। তখন নিরাপত্তা বিতর্ক শুধু বিতর্ক না, তখন নিরাপত্তাটা বিতর্ক থাকে না, সেটি স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ, প্রশাসনিক নিরপেক্ষতা এবং রাজনৈতিক আত্মনির্ভরতার প্রশ্নে পরিণত হয়। তখন আর নিরাপত্তা থাকে না, এটা আপনার ইনএবিলিটি টু অ্যাক্ট, আপনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে আপনি প্রশ্নবিদ্ধ করে ফেলেন। আপনি যে নিজে সিদ্ধান্ত নিতে পারেন এটা জনগণের সামনে প্রশ্নবিদ্ধ হয়ে যায়। তখন স্বাভাবিকভাবে প্রশাসন নিরপেক্ষ থাকে না। একটা প্রশাসক যখন দেখে, প্রশাসন মেশিন যখন দেখে এই গভর্নমেন্ট ইজ নট গোইং টু লাস্ট মোর, এই দেওয়াল থাকে না। যেমন আপনি দেখবেন ডক্টর ইউনূসের প্রতি কোন লয়াল কর্মচারী ছিল না। আপনি দেখেছেন ডক্টর ইউনূস যে 1.5 বছর 2 বছর ক্ষমতা চালায় গেছে, তার প্রতি কোনো লয়াল কর্মচারী ছিল না, প্রশাসন ছিল না, তার প্রতি কেউ আনুগত্য দেখায় নাই, শুধু চাকরি করে গেছে। আর রাজনৈতিক আত্মনির্ভরতার প্রশ্নে তখন চিন্তা করতে হবে, রাজনৈতিক আত্মনির্ভরতা আপনি কি শুধু দলের উপর নির্ভর করতে পারবেন? শুধু দল কি আপনি বাঁচাতে পারবে? আজকে তারেক রহমান সাহেবকে ভাবতে হবে, উনার বিএনপি কি উনাকে বাঁচাতে পারবে? শেখ হাসিনাকে তো আওয়ামী লীগ বাঁচাতে পারে নাই। শেখ হাসিনা তো এট দ্য এন্ড ইন্ডিয়াটাকে বাঁচাতে পারে নাই। কাজে প্রশাসন নিরপেক্ষতা যখন নাই, তখন আপনি রাজনৈতিক আত্মনির্ভরশীলতা থাকতে হবে না। সো আপনাকে আরো বড় বলয়ে যেতে হবে, জাতীয় সরকারে বলয়ে যেতে হবে, বিরোধী দলের সঙ্গে একটা গুড রিলেশনশিপ তৈরি করতে হবে, বৈদেশিক ব্যালেন্স আনতে হবে। একটি দেশ যদি আপনার উপরে অহৈতুক চাপ সৃষ্টি করার চেষ্টা করে, ভারত যদি চেষ্টা করে, আপনি আমেরিকার সেন্টার নেন, আমেরিকার সঙ্গে কথা বলেন যে আমি আন্ডার দিস প্রেশার। ইউ টক টু চায়না, I need alternative solution from you. You talk to Russia, you talk to Middle East, you talk to European country. আপনি একটা রাষ্ট্রের চাপ তো আপনি কাউন্টার দিতে পারবেন না একা। আপনি সেখানে আপনি মাল্টি ডাইরেকশনাল একটা অ্যাপ্রোচ তৈরি করেন। আক্তার ভাই, যে খলিলের মতো গিয়ে আপনি আক্তার ভাই তাকে সভাপতি বানায় যেন খুশি হয়ে গেছেন। এখানে তো মনে করি আক্তার ভাই, আক্তার ভাই সুস্থ গণতন্ত্রে। ওকে, আমি যে কথাটা আপনাকে, আপনি এই কথার মধ্যে আজকের 2-3টা খুব ইম্পর্টেন্ট আইকনিক কথাবার্তা আপনি বলছেন। এই কথাবার্তাগুলোর উপরে একটু আলোচনা হওয়া দরকার। আলোচনাটা আজকের আমরা অলরেডি আমি আর আপনি 1 ঘন্টা 15 মিনিট কথা বলছি, এবং আজকের একটা জিনিস আমার মনে হয় আপনি রাইট, আমি বোধহয় রং। আজকের এমন একটা সাবজেক্ট আমি পিক করছি, বাংলাদেশের এনটিএমসি আপনার আর আমার উপরে ফোকাস করে রাখছে, যার জন্য আপনি বারবার আপনার প্রত্যেকটা কথা আটকায় দেওয়া হইতেছে। আপনি যখনই কথা বলতে চান ইন্টারনেটটার উল্টাপাল্টা করতেছে। অর্থ বাংলাদেশে এনটিএমসি, তারা এই সেনাপ্রধান ওয়াকার আর ডিজিএফআই লোকজনরা আমার উপরে মাইক্রোস্কোপ লাগায় রাখে, কারণ আই বিকাম দেয়ার এনিমি। তারা আমার সাথে কেউ কথা বলতে গেলে, যেই কথা বলতে যায় তারাই স্লো ডাউন করে। কারণ একটা, প্রথম কথা, সব জায়গায় ডিজিএফআই লোকজনরা অনেককে ফোন করে বলে দিছে জেকবের সাথে টকশোতে যাওয়া যাবে না। তাহলে যারা যায় তারা কি করে? তারা যায়, আর তারা যখন যায় তারা স্বাধীনভাবে কথা বলতে গেলে তাদের ইন্টারনেটটা স্লো করে দাও, যারা যেটা এখন করছে। আচ্ছা, বাদ দে, আমি আজকের আপনার সাথে এই কথাটাকে এখানে রাখবো। আমাদের এই আলোচনাটা আগামীকালকের আমরা কন্টিনিউ করব। আপনি কালকের আপনার স্কেজুলটা দেখেন, আপনি অ্যাভেলেবল আছেন কিনা কালকে, নাম্বার 1। নাম্বার 2, একটা কথাকে আপনি খুব অল্প সময় যদি আমাকে উত্তর দেন। আপনি বলছেন হাসিনাকে আওয়ামী লীগ রক্ষা করতে পারে নাই, আলটিমেটলি ভারতে তার পালায়ে যাইতে হয়েছে। আমি যদি কথাটাকে ফর দ্য সেক অফ দ্য আর্গুমেন্ট আমি যদি বলি যে হাসিনা যদি আওয়ামী নির্ভর হইতো তাহলে হাসিনা টিকা যাইত। হাসিনা ভারতের স্বার্থে বাংলাদেশের আওয়ামী লীগকে ব্যবহার করছে মাত্র, আওয়ামী লীগের উপরে সে নির্ভর করে নাই। ভারতের একটা জনগোষ্ঠী লাগতো বাংলাদেশে ভারতের স্বার্থ রক্ষা করার জন্য, এবং হাসিনা আওয়ামী লীগের লোকজনদেরকে ভারতের স্বার্থে ব্যবহার করছে। অন দ্য আদার হ্যান্ড,
আওয়ামী লীগের নেতা নেত্রীদেরকে হাসিনা কখনোই মূল্যায়ন করে নাই অথবা আওয়ামী লীগের উপরে নির্ভর করে নাই। আমার এই কথাটা কি আপনার কাছে লজিক্যাল মনে হয় না ইলজিক্যাল মনে হয়? It is not even logical. It is a very, very convicted statement. It's a conclusive statement. শেখ হাসিনা তার পলিটিক্যাল ফোর্সের উপরে নির্ভর করে নাই এবং পলিটিক্যালি শি ওয়াজ আইসোলেটেড। তার 2-3 নির্বাচন সে একটা সঠিকভাবে করাতে পারে নাই। সো শি ওয়াজ অ্যান ইন্ডিভিজুয়াল, শি ওয়াজ নট এ পলিটিক্যাল লিডার। তার কোনো পলিটিক্যাল পার্টি ছিল না। That's why India could capture her with the full authority এবং ইন্ডিয়ার বাইরে যাওয়ার কোনো ক্ষমতা ছিল না। আজকেও প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই পথে হাঁটানোর চেষ্টা করছে ইন্ডিয়া, অত্যন্ত ডেলিভারেটলি, অত্যন্ত পরিকল্পিতভাবে, মেটিকুলাসলি তাকেও সেই পথে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই জন্য আমরা বলছি একটি গণতন্ত্রের প্রশাসন কোনো ব্যক্তি, দল বা মতাদর্শ সম্পত্তি নয়। এটা মনে রাখতে হবে, প্রশাসন গণতান্ত্রিক রাষ্ট্রে প্রশাসন ফর দ্য পিপুল। আমরা সরকারের ডেফিনিশন পড়ি, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, দ্যাট ইজ দ্য প্রশাসন। সরকার মানে তো প্রশাসন। তো প্রশাসন কোনো ব্যক্তির বা দল বা মতাদর্শ সম্পত্তি নয়। তাকে অবশ্যই আনুগত্য হওয়া উচিত, প্রশাসনের আনুগত্য হওয়া উচিত, সরকারের আনুগত্য হওয়া উচিত আইন, সংবিধান এবং জনগণের প্রতি। আনফরচুনেটলি আমি ব্লাইন্ডলি বলতে চাচ্ছি, প্রেজেন্ট গভর্নমেন্ট has no respect for the law, no respect for the constitutions, no respect or commitment to the people. তাদের আইনের প্রতি, সংবিধানের প্রতি এবং জনগণের প্রতি তাদের কোনো প্রকার আনুগত্য নাই। তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে, জনগণের সামনে তারা বিভিন্ন ভাবে কথা দিয়ে জনগণকে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করছে। দ্যাট ইজ দ্য ডেঞ্জারাস গেম দে আর প্লেইং। এবং তারা যদি পথ থেকে বেরিয়ে না আসে, আমি মনে করি আমি বাংলাদেশটাকে আরেকটা গিনিপিগ বানাতে চাই না। আমরা আন্দোলন করে সরকার পরিবর্তন করতে চাই না। আমরা চাই এই সরকারে 5 বছর সহযোগিতা করতে চাই। আমাদের জামাতের আমির বারবার বলেছেন আমি সরকারকে সহযোগিতা করব, আমার দল করবে, কিন্তু আপনাকে রাইট ট্র্যাকে থাকতে হবে। আমরা এই গিনিপিগ নিয়ে খেলতে চাই না। কদিন পর পর আন্দোলন রক্তক্ষয়ী করে দেয় থেকে বারবার চাই না। আমার সাধারণ ভয় পাওয়ার কিছু নাই। ইন্ডিয়ার হেজিমনিকে ফেস করার মতো সকল শক্তি আল্লাহ আমাদেরকে দিয়েছে। আমরা ইন্ডিয়ার সঙ্গে মোকাবেলা করার মতো সকল শক্তি আল্লাহর রহমতে আমাদের আছে। কিন্তু সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। সরকার যদি একা হাঁটতে চায়, তার রাজনৈতিক শক্তি হারিয়ে ফেলেছে, সেটা নাই। সরকার হয়তো আওয়ামী লীগের মদতে ক্ষমতায় আসছে, কিন্তু আজকে এই সরকার দুর্বল হয়েছে দিন দিন। আমরা কখনোই শুনি না প্রধানমন্ত্রী লাল টেলিফোনের লাইন কেটে যাবে বাংলাদেশে। এটা আনহার্ড, বাট ইট ইমপ্লাইজ a very